Assalamu alaikum, ladies and gentlemen. Thank you so much for joining, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আপনাদেরকে বলি যে মাত্র নিউ ইয়র্ক থেকে আসলাম, গেছিলাম ঘুম থেকে উঠে, আজকে মিস করি নাই, এর আগে মিস করেছি অনেকবার। আরটিভির প্রোগ্রামে কেমন বাংলাদেশ চাই, এটা একটা বিখ্যাত ট্রেডমার্ক অনুষ্ঠান হচ্ছে আরটিভির। এটা আরটিভির সিইও আশিক রহমান ভাই, উনি এটা পরিচালনা করে থাকেন। এর আগেও আমার যাওয়ার কথা ছিল, বাট যাইনি। আজকে কষ্ট করে হলে গেছিলাম। তবে বলে রাখি যে আজকের অনুষ্ঠানটা মানে খুবই ফ্যান্টাস্টিক হয়েছে, আপনাদের ভালো লাগবে। আমার সহ আলোচক ছিলেন আব্দুল তুষার ভাই, সাংবাদিক আব্দুল আজিজ, যারা বর্তমানে ভেরি ভাইরাল অন সোশ্যাল মিডিয়া, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম, উনিও ভেরি নিয়মিত, ভেরি রেগুলার অন টক শোজ। সো নামটা বলে গেলাম। তবে অভিজ্ঞতা বলি, তারা আমাকে দেখার পরে মনে হলো যে মানে এক ধরনের থ্রি ট্রায়ার্স অ্যাটাক মি, ভদ্রভাবে তারা আমাকে অ্যাটাক করেছেন, বা আমি উত্তর দিয়েছি। বাট ইউ লাইক ইট ওয়েন ইউ সি দিস program. It is coming on, on air, I believe in about 2 to 3 days. আপনি দেখবেন সেখানে কেন ওনারা অনেকে আমাদের সাথে বসতে চান না, উত্তরটা দিয়ে আসছি। ইউ লাইক ইট, নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের অনেকগুলা বিষয়, তার মধ্যে একটা হলো যে সবচেয়ে খুশির সংবাদ, যেটাকে আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই, আপনারাও দিবেন যারা আছেন। বাই দ্য ওয়ে বলে রাখি, প্রবাসীদের নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমি প্রবাসীদের পক্ষে ছিলাম, সাংবাদিক আব্দুল আজিজ ভাই, ওনারা প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন, আমি উত্তর দিয়ে এসেছি। আমি কেন মনে করি বিদেশের প্রবাসীরা বাংলাদেশকে রক্ষা করে ভোটের অধিকার, এই প্রশ্নটা তারা করেছিলেন স্বাভাবিকভাবেই। এবং বাংলাদেশের রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ, পার্টিসিপেশন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইট ওয়াজ এ গ্রেট প্রোগ্রাম, লেডিস এন্ড জেন্টলম্যান, আনডাউটেবলি। আজকের তবে দুঃখ পেয়েছি আমি যে সাংবাদিক আব্দুল আজিজ ভাই বলেছেন যে প্রবাসীদের জন্য মানে বিদেশে যায়, বাংলাদেশের জন্য নয়। আমি এটার উত্তর দিয়ে এসেছি, আপনাদের ভালো লাগবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি। যা উত্তর দেওয়ার সেটাই আমি দিয়েছি যুক্তিসঙ্গতভাবে। এবং তবে আমি খুব মানে মর্মাহত যে ওনার মতো ব্যক্তি যখন এই কথাগুলো বলেন, তখন মানে আমরা আসলে মানে কোথায় আছি এবং কারা বর্তমানে বাংলাদেশের টক শোগুলাতে আপনার রাজত্ব করতেছেন বর্তমানে এবং কি করছেন সেটা দেখার বিষয়ে লুক লাইক দে ডোন্ট ইভেন দে হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইট। এবং তারা মনে করেন প্রবাসীরা শুধু বিদেশে থাকবে, তাদের কোনো ভূমিকা নাই, তারা বাংলাদেশ নিয়ে মাথা না ঘামানো দরকার, বিদেশে প্রবাসীরা যায় শুধু তাদের নিজেদের মানে স্বার্থে। আমি উত্তর দিয়ে বলেছিলাম যে আপনার সন্তান যে আপনি শিক্ষা মানে মানে কি করেন, এই যে আপনার একটা দেশের রাষ্ট্র ধরেন শিক্ষার জন্য কেন ফ্রি সার্ভিস দেয়, ধরেন টিউশন ফিজ ফ্রি দেয়, তারপরে প্রাথমিক স্কুলে কেন এত টাকা খরচ করে শিক্ষক নিয়োগ দেয়, কেন করে? এটা সরকারের তাহলে মানে এটা তো আপনার সন্তান, তাহলে তাদের দায়িত্ব কি সরকারের? বিকজ ইটস আ পার্ট অফ দ্য সোসাইটি, দিস পিপল আর পার্ট অফ দ্য সোসাইটি, অ্যান্ড উইদাউট দিস পিপল দ্যার ইজ নো সোসাইটি। ওয়েন দ্যার ইজ নো সোসাইটি, there is no Bangladesh, no country. এই ন্যূনতম যুক্তিটা মানতে পারেন নাই তারা। এবং আই এম স্টান্ড, শকড যে তারা এই ধরনের সাইকোলজি তারা মেনটেন করেন এবং তারাই টকশোতে বর্তমানে যাচ্ছেন। অ্যাজ নট এ গুড সাইন ফর বাংলাদেশ, যেটা আমি আপনাদেরকে বলতে পারি ডেফিনেটলি। সো বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের ভালো লাগবে, আবারও বলছি, আজকের অনুষ্ঠানটা 2-1 দিনের ভিতরে আসবে। এটা যেহেতু লাইভ প্রোগ্রাম না, রেকর্ডেড, সো ভালো লাগবে আপনাদেরকে, বাই দ্য ওয়ে। এবং আপনার তবে তারা অনেক ভালো কথা বলেছেন এই অনুষ্ঠানে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সরকারকে ধন্যবাদ দেন আপনি, আমি দিচ্ছি অন্তঃস্থল থেকে, আপনিও দেন। এস আলম সেই ব্যাংক ডাকাত, বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানে সিস্টেমেটিক চোর এবং ডাকাত, রীতিমতো মাফিয়া, বিবেকহীন ফিনান্সিয়াল সেক্টর ডাকাত, বা মানে আপনার এই যে মাফিয়া বা আমি যদি লুটপাটকারী, এমন লুটপাটকারী পৃথিবীর ইতিহাসে কেউ দেখেছে কিনা আমি জানি না, যিনি একাই $20 বিলিয়ন পাচার করেছেন বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক, যার কারণে আমার টাকা, আমাদের পরিবারের টাকা এখনো 22 থেকে 24 লক্ষ টাকা আটকে আছে আপনার। সো সেই আপনার এস আলম এর নাগরিকত্ব, যেটা উনি সিস্টেমেটিক্যালি 3 ঘন্টার ভিতরে নাগরিকত্ব বাতিল হয়ে আদেশ নিয়েছিলেন, সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন
বাংলাদেশের আইনে বাংলাদেশি নাগরিক হিসাবে তাকে বিচার করা যাবে। কোনো অন্যান্য আইন, আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ, কোনো এগুলা আর মেনটেন করতে হবে না। দিস ইজ এ গ্রেট ডিসিশন। এট দ্য সেম টাইম পেশা সুমন আজকে জেল থেকে মুক্তি পেয়েছেন, অর্থাৎ জামিন পেয়েছেন আজকে উনি, রাইট? সো আপনার এস আলমের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যে তার মতো একজন মাফিয়া, বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, আপনারা যারা জানেন বা ভিতরে খবর যারা ফিনান্সিয়াল সেক্টরে জানেন তারা জানে না কি করেছে এই মাফিয়া। মানে একটা দেশ এমন ঘটনা বা দুর্বৃত্তপনা হতে পারে অর্থনৈতিক সেক্টরে, এটা আপনারা যদি বাংলাদেশকে না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না, আর এস আলমের কর্মকাণ্ড না দেখেন আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ যা ইচ্ছা তাই করেছে ফিনান্সিয়াল সেক্টরে, যা ইচ্ছা তাই করেছে শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা পরিবারের মানুষকে নিয়ে। এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল, এবং বর্তমানে সিঙ্গাপুর তাকে সেই লোকের, এখন আমরা শুনছি অনেকেই আমাদের প্রিয় দল, প্রিয় মানুষের যারা এস আলমকে নিয়ে, এস আলমের টাকা দিয়ে চলেন, গাড়ি নিয়ে চলেন, সম্পদ এখন তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব করেন, এটা থেকে দূরে থাকবেন আপনারা। কেননা এই মাফিয়াকে যদি আইনের আওতায় না হয়, বাংলাদেশে কোনোদিন অর্থনৈতিক সেক্টরের যে দুর্বৃত্তপনা আছে সেটার আপনার কখনোই এই আপনার এটাকে ঠিক করা যাবে না। সে কি করেছে? সে আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে এমন সিস্টেমেটিক চুর, মনে হচ্ছে যে প্রতিদিন তার অফিস শুরু হতো কিভাবে টাকা পাচার করা যায়, টাকা সরানো যায়, কোন কোন ব্যাংকে খাওয়া যায়। নজিরবিহীন ঘটনা, প্রত্যেকটা ইসলামী ব্যাংক দখল নিয়েছিল সে, এবং নিয়ে এটাকে মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করেছে সে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যদি না জানেন এই ধরনের এদের তার যদি টোটাল অপরাধগুলো না জানেন, আজকের যে বাংলাদেশকে বিশ্বাস করেন এই সরকার যদি না আসতো, শেখ হাসিনা তো অমনি কলাপস করতো, আরো ভয়ঙ্কর আকার ধারণ করতো। ইসলামী ব্যাংক, যতটা ইসলামী ব্যাংক আছে প্রত্যেকটাকে খেয়েছে। এক কথায় এটা কোনো দেশ ছিল কিনা, কোন সরকার এখানে ছিল কিনা, এটা আমার থেকে জানা নেই। আমি মনে করি যে সরকার না থাকলেও এই কাজ করতে পারতো না, কিন্তু এই কাজ সে করেছে। এবং তারপরে দেখেন সে জানতো সে ধরা খাবে, এজন্য সিস্টেমেটিকলি তার নাগরিকত্ব, যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের নাগরিকত্ব সে প্রত্যাহার করে ফেলছে একদম। এবং কেননা যারা বাংলাদেশ তাকে কখনো ধরতে না পারে, এতটা ভয়ঙ্কর একজন মানুষের টাকা বা সম্পদ যদি কেউ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন, আপনাদেরকে আমরা বলছি, আপনাদেরকে জনগণ ছাড়বে না, এটা নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি। বি কেয়ারফুল। এই ধরনের দুর্বৃত্ত এবং এই ধরনের চুর এবং মহা ডাকাত যেগুলা পৃথিবীর ইতিহাসে এবং নজিরবিহীন এবং সিস্টেমেটিক ব্যাংক ডাকাত আর পৃথিবীর ইতিহাসে কখনোই আসে নাই। কারণ এত বড় লেভেলের দুর্নীতি পৃথিবীর ইতিহাসে কখনোই ঘটেনি, যেটা বিলিয়ন্স, $20 বিলিয়ন এই সামানের বাচ্চা সে বাংলাদেশ থেকে পাচার করেছে এবং লুটপাট করেছে। এবং এই যে আজকে বাংলাদেশে যে অস্থিরতা আপনি দেখেন, এই যে শেখ হাসিনার যে এই যে প্রোগ্রামগুলা, লকডাউন থেকে শুরু করে নৈরাজ্য এবং এই যে সন্ত্রাস এবং গাড়ি পুরানো সবকিছু মূল স্পন্সর হচ্ছে এস আলম। কারণ শেখ হাসিনা তাকে দিয়েছেই এই টাকাগুলো রক্ষণাবেক্ষণের জন্য, যেন ভবিষ্যতে কাজে লাগাতে পারে। এক্স্যাক্টলি তাই হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বললাম তো, এই জন্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই সিদ্ধান্তটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সেকেন্ড থিং হলো, আচ্ছা, আদানি অফ বাংলাদেশ, এই আদানি চেয়েও খারাপ ভাই, বিশ্বাস করেন আপনারা। আমি তো বললাম যে এই সেক্টর সম্বন্ধে যদি আপনার গভীরভাবে না জানার চেষ্টা করেন সবকিছু, সে কি করেছে কল্পনা করতে পারবেন না। সে কি করেছে এই লুটপাটকারী, এতটা বিবেকহীন ছিল, রেকলেস ছিল, এবং চুর এভাবে, ব্যাংক চুর এভাবে হইতে পারে, এটা ইতিহাসে বিরল। আচ্ছা, তারপরে সেকেন্ড হলো আগামীকালকে, লেডিস এন্ড জেন্টলম্যান, শেখ হাসিনার রায় আগামীকালকে, বাংলাদেশের আজকে, আমাদের আগামীকালকে, কেননা রাইট নাও 2:35 বাজে আমাদের PM, অর্থাৎ 2:35 বাজে এই মুহূর্তে বাংলাদেশের আমেরিকান ওয়েস্ট কোস্টের টাইম অনুযায়ী বাংলাদেশের সম্ভবত 1:35 AM, দ্যাটস হোয়াট আই বিলিভ, ইটস নট বিলিভ, আই নো। আচ্ছা, হারিওম। আচ্ছা, সো আমি আপনাদেরকে বলি এখানে যে আগামীকালকে 17th of November শেখ হাসিনার রায়। আজকে দেখলাম একটু আগে এনটিভি একটা রিপোর্ট করেছে, আপনার ওই যে পুলিশের আইজিপি ছিল আব্দুল্লাহ মামুন, তার ডিটেলস দিয়ে একটা রিপোর্ট করেছে, খুবই ভালো লেগেছে। এবং আগামীকালকে শেখ হাসিনার, আমরা জানি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হতে পারে। কেননা যেহেতু বাংলাদেশে ফাঁসি আছে, কার্যকর আছে, এইটা রাইট, আমেরিকাতে অনেক স্টেটে আছে, অনেক স্টেটে নাই। সুতরাং আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যেহেতু তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়, শুধুমাত্র সন্দেহাতীতের উপরে যদি মিলিয়ন বিলিয়ন % কোনো কিছু থাকে, সেটা তার আছে। এবং সরকার একটা ভালো কাজ করেছে এই বিচারে। আপনি কি জানেন, এজন্য ট্রাইব্যুনাল নিয়ে যারা কথা বলেন, আপনারা লজ্জিত হওয়া দরকার।
এবং আপনারা দেশদ্রোহিতার মানে কাজ করতেছেন এই মুহূর্তে। এই ট্রাইব্যুনাল নিয়ে এবং আমাদের অনেক মানুষ দেখলাম যারা ট্রাইব্যুনাল নিয়ে যারা কথা বলে তাদের মানে দক্ষতা নিয়ে এবং তাদের যে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং এটাকে বিতর্কিত করার চেষ্টা করে, এরা একসময় আপনাদের আমাদের পক্ষের শক্তি, কিন্তু আজকে না বুঝে। এর মানে কি জানেন, একটা মানে ইংরেজিতে একটা বাংলাতে একটা আমাদের সিলেটি ভাষায় মানে সিলেটের যেহেতু মানুষ, তো আমি সিলেটি ভাষায় একটা জিনিস বলে মূর্খপুত জম্বুত, বুঝলেন তো? মানে মূর্খ যারা এরা এক ধরনের ভূতের মতো, মানে কোনো জ্ঞান গরিমা নাই। ঠিক এই রাজনীতি না বুঝা এই মানুষগুলাই মূর্খপুত জম্বুত। এরা কোন কথাটা বললে দেশের ক্ষতি হবে সামগ্রিক, কোন কথা বললে শত্রুরা আশকারা পাবে, বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই। এই ধরনের মানুষ রাজনীতিতে না থাকা ভালো, এবং আমি মনে করি এদেরকে কোনোভাবেই কোনো ধরনের সহায়তা, রাজনৈতিক সাপোর্ট করা দরকার নাই। কারণ এরা আপনার বললাম না, এরা হচ্ছে ওই সেই গাবি সারাদিন দুধ দিল, লাস্টে দিয়ে মানে লাথি দিয়ে সেই দুধের এন্টার মানে আপনার মানে এই বাটিটা ফেলে দিল বা বালতিটা ফেলে দিল, সেই দুধ এবং সেই গাবি। এদেরকে বেশি সচেতন থাকবেন। এরা কোনো কাজ এন্ড অফ দ্য ডে, এই যে বললাম না বুথ যারাগুলো আছে, একটা আমাদের আমি আই ডু অ্যাপোলোজাইজ লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ফরগিভ মি। ওই যে মূর্খ মানুষ আমরা বলি না, দেখুন আমি মূর্খ বলতে পড়ালেখা করেন নাই মানে বেশি, এদেরকে বোঝাই নাই। সাধারণত ইনসেন্সেবল যারা আছে এদেরকে আমি মূর্খ বলার চেষ্টা করি। ধরেন একজন মানুষ বলে না যে একজন মূর্খ মানুষকে বন্ধু বানাইও না, রাইট? এটা মানুষ বলে না, কেন বলে জানেন? কারণ একজন মূর্খ এবং মূর্খের আরো একটা বাংলা আছে, এটা আমি বলে গেছি। এখন ধরেন এই লোক যদি আপনাকে মারতে আসে, সে মারবে কি জানেন? মানে আপনার মাথায় মারবে না, অন্য জায়গায় মারবে, যেন আপনি না মরেন, মারা যান, আপনি কষ্ট পান। আর মূর্খ হলে কি হবে? আইসে দিবে মাথার মধ্যে বাড়ি, শেষ, এক বাড়িতে সবকিছু শেষ। এই ধরনের মানুষ হচ্ছে এই ধরনের মানুষ যারা এই ট্রাইব্যুনাল বা এই সরকারের যত ভালো জিনিস আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে এই ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো ব্যক্তিকে নিয়োগ করা। অ্যাটর্নি জেনারেল কেউ আমি মনে করি রাইট পারসন, কিন্তু এবং এই যে একটা সেট আপ দিয়েছে জামাত করে তো কি হয়েছে? আমার কথা হলো সে কাজ করতেছে কিনা। ট্রাইব্যুনালের বিচারকরা কি জামাত? আপনারা যে এই কথাগুলো বলেন, আপনারা কি জানেন এই কথাগুলোর অর্থটা কি? এই কথাগুলোর অর্থটা কি আপনারা জানেন? মানে এগুলো যে বলেন, শেখ হাসিনার কাজ আপনারা করে দিবেন কেন? আপনাদের রাজনৈতিক জ্ঞান এতটা শূন্য। আমি জানি আপনারা ক্যানভাস করতে পারবেন, কিন্তু রাজনীতি করতে পারবেন, কারণ রাজনীতি শেখা অত সহজ কথা নয়। এটার একটা এবং সেন্স এবং একটা কমিটেড থাকা এবং কমিটমেন্ট থাকা, দেশপ্রেম থাকা অন্য জিনিস। আর রাস্তায় রাস্তায় ঘুরা লাঠি নিয়ে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এবং এরা বললাম না, এরা হচ্ছে সেই গাবি আর সেই মূর্খ লোক যারা জানে না তার বক্তব্যগুলো কোন দিকে যাচ্ছে, দেশের সামগ্রিক, এবং তার শত্রুরা এটা নিয়ে কি ধরনের সুবিধা আদায় করবে, যা ইচ্ছাটাই বলে দিল যখন তার মানে সুযোগ আসলো। এই ধরনের মানুষ আমাদের এখানে মানে ছড়াছড়ি আছে, এদের বিষয়ে সচেতন থাকবেন। এবং আমি দেখলাম এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতেও এরা কিছু আছেন হা হু করে হাসতেছেন। এটা হচ্ছে এক ধরনের মূর্খের হাসি, এগুলা এক ধরনের বিদকুটে হাসি এবং বিদ্রুপাত্মক হাসি আমি মনে করি। এবং এই হাসিগুলা সম্পূর্ণ দেশের বিপক্ষে যাচ্ছে, এবং এই হাসিগুলা বন্ধ হওয়া দরকার এবং সরকার সে উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ এরা জানে না কখন কি বলে, এজন্যই পরিবর্তন আসে নাই। সেন্সেবল মানুষ না থাকলে কোনো জায়গায় পরিবর্তন সাস্টেইন করে না। এটা আমরা অনেকবার বলেছি, আজকে আবার এই কথাগুলো বললাম। এর জন্য সেন্সেবল যারা আছেন এদেরকে সাপোর্ট দিবেন, কারণ মনে রাখবেন আপনার পরিবর্তনকে নিতে গেলে এবং এটাকে এভারলাস্টিং এন্ড সাস্টেইন করতে গেলে এই ধরনের মানুষ দরকার রাজনীতিতে এবং প্রত্যেকটা জায়গাতে। লিডিস এন্ড জেন্টলম্যান, আসুন মেইন জায়গাতে। এখন শেখ হাসিনার আগামীকালকে বিচার, সেই বিচারে এখন সবচেয়ে বড় সাক্ষী, একটু আগে আমি দেখলাম এনটিভির এই রিপোর্টটা, সবচেয়ে বড় সাক্ষী কি? সাক্ষীটা কে জানেন? সবচেয়ে বড় সাক্ষী হলো মানে আপনার সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। এই লোক কিন্তু শেখ হাসিনাকে একদম খেয়ে দিয়েছে, মাথা রাখবেন। আব্দুল্লাহ মামুন কিন্তু একদম খেয়ে দিয়েছে শেখ হাসিনাকে, কারণ সে প্রতিটা ঘটনা, এই যে আব্দুল্লাহ, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, এই যে আপনার এই যে আর্মি অফিসারদেরকে যার মানে বিচারে আওতায় আনা হচ্ছে, কেন কিভাবে জানেন? বিকজ দিস জেন্টলম্যান হি সেড দ্যাট হি উইটনেসড এভরিথিং এন্ড হি ইজ দ্য গাই হি ইজ আ হুইসল ব্লোয়ার। মানে এই সাবেক আইজিপি যিনি, উনি বলেছেন, এবং উনি বলেছেন যে আমি ক্ষমা প্রার্থী। এখন আওয়ামী লীগ কি বললো আর এই সাইকোপ্যাথরা কি বললো সেটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় কাজ চলছে কিনা। এবং গতকালকে দেখলাম বিচারকদের ছবি সহ দিয়ে ট্রাইব্যুনাল 1 ট্রাইব্যুনাল 2 এভাবে দিয়ে এই দুর্বৃত্তরা আমরা ছবি প্রকাশ এবং ফটো দিচ্ছে। এরা দিতে পারে, এরা এভাবেই করবে, কারণ এরা তো সেই গোষ্ঠী না যে গোষ্ঠী তাদের সময়ের প্রধান বিচারপতিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জোর করে সন্ত্রাসী কায়দায় ডিজিএফআই দিয়ে বের করে দিয়েছিল, মনে নাই? এই আনিসুল, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এবং গতকালকে দেখলাম আপনার এই যে নোয়াখালীর আন্তর্জাতিক মানের খাটাস, আপনার নোয়াখালী, এটা আপনারা অন্যভাবে নেবেন না,
আপনাদের খাটাস, আমাদের সিলেটেরও খাটাস, এবং মানে মানে কি আছে ওই যে আমরা বলি যে দ্বিতীয় শ্রেণী পাস আছে আমাদের সিলেটের, আপনারা কষ্ট পাবেন না এটা নিয়ে। সো নোয়াখালীর আন্তর্জাতিক মানের খাটাস, মানে গতকালকে মানে আপনার কি নাম তার, এই মানে আপনার ওবায়দুল কাদের, এই লোক বাংলাদেশের মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, এবং আজকে দেখেন আমি 4.5 বছর আগে সম্ভবত বলছিলাম, অথবা 3 বছর আগে, যে আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য কেন, এই কারণে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো ফানি এবং একটা মানে মানে এক ধরনের এই যে বগাস লোক, এই লোক যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়, তাহলে এই আওয়ামী লীগ অন্তত কার যাই হোক কোনোদিনই আর উপরে উঠতে পারবে না, নিচের দিকে যাওয়া ছাড়া এবং ধ্বংসের মানে দিকে যাওয়া ছাড়া, এবং তাই হয়েছে বাস্তবে, বুঝছেন। একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুস সামাদ আজাদের মতো ব্যক্তি, মনে রাখবেন, রাইট, আব্দুল জলিলের মতো ব্যক্তি, এরা কিন্তু জেইশি লোক ছিল না। এদের সময় আওয়ামী লীগ কি 96 এর আওয়ামী লীগ কি এই আওয়ামী লীগ ছিল? নেভার এভার। 96 এর আওয়ামী লীগ মানে এর পরবর্তী সময় বিএনপির সমমানই ছিল। হ্যাঁ, সন্ত্রাস বেড়েছিল ডেফিনেটলি, আপনারা ভালো করে জানেন, আমরা তো ওয়াজ টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, বাট ডেফিনেটলি মানে 96 এর আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে সেরা সরকার ছিল 96 এর আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ থাকলে আজকে 32 নম্বর সহ ঘুরিয়ে নিয়ে দেশ থেকে চলে যেতে হতো না, কিন্তু এই 96 এর আওয়ামী লীগ যারা পরিচালনা করতেন, এই ধরনের ব্যক্তি আওয়ামী লীগ ছিল না বলে আওয়ামী লীগ আজকে ধ্বংস হয়ে গেল। এবং আমি আজকে সাক্ষী দিয়ে যাচ্ছি, লিখে রাখতে পারেন, আজকে এর রায়ের প্রাককালে আমি আপনার এই কি বলে অন দ্য ইভ অফ জাজমেন্ট টাইম, রাইট, অর ভার্ডিক্ট টাইম, আমি এটা বলতে পারি আপনাদেরকে, এই আওয়ামী লীগ এই নেতৃত্ব আর শেখ হাসিনাকে দিয়ে জীবনে বাংলাদেশে আসতে পারবে না, জীবনে বাংলাদেশে দাঁড়াতে পারবে না, গ্যারান্টি দিলাম। এই যে এভাবে আমি করি নাই, আমার দোষ ছিল না, এই যে লিথাল ওপেন কে আনলো শুনেছি, এইটার এই রাইফেল বাংলাদেশের পুলিশ ইউজ করে না, কে আনছে, এই মানে মানে বুলশিট আর বগাস দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। যদি তাই হতো তাহলে আপনি ক্ষমতাতে থাকতে পারতেন, যাওয়া লাগতো না আপনার, এটা মাথায় রাখবেন। আমি বলছিলাম আওয়ামী লীগের, এবং আমি একটা জিনিস বলছিলাম যে আমার মানে আওয়ামী লীগের যদি কেউ থেকে থাকেন এখানে মনোযোগ দিয়ে শুনবেন, বলি নাই শেখ হাসিনার রাজনীতি জানে না, জানছে। যে ব্যক্তির জন্য আওয়ামী লীগের মতো দল 1971 সালের স্বাধীনতার সাথে যারা যে দলের মানে সুস্পষ্ট এঙ্গেজমেন্ট আছে, সেই দল আজকে একটা মানে অফিস নাই, অফিস শৌচাগার, এটা কি মনে করেন এমনি হয়েছে? মানে এটা মানে ইমোশনাল হয়ে যায়? নাও, প্রায়শ্চিত্ত, এটা প্রায়শ্চিত্ত, আপনাদের অপরাধের প্রায়শ্চিত্ত, যে আপনারা যে অপরাধী দল হিসাবে এবং আপনার আইডিওলজিরা কতটা অপরাধী সেটাই প্রমাণ করেছে এই জায়গাতে, রাইট। পতিতালয় কিনা আমি জানি না, মানে এটাকে বলে ব্রথেলস, এটা আমি জানি না, তবে আপনার এটুকু আমি বলতে পারি যে শৌচাগার, মানে এখানে মানুষ প্রস্রাব করে, কল্পনা করতে পারেন, মানে একটা দলের প্রধান অফিস মানে প্রস্রাবখানা, মানে যেটাকে আমরা বলি যে কি বলে এটাকে, মানে টয়লেট, বা মানে এটা তো রেস্টরুম বলা যায় না বা ফ্রেশরুম বলা যায় না, যেহেতু রেস্টরুমের একটা সংজ্ঞা আছে আমেরিকাতে, এটা টয়লেট বলতে পারেন। টয়লেট মানে যাও, গো এন্ড জাস্ট রিলিজ ইট এন্ড কাম ব্যাক, দ্যাটস হোয়াট ইট ইজ। ডিসকাস্টিং। আপনি কল্পনা করতে পারেন 32 নম্বর, উইচ ইজ, আবারও বলছি, আই অপোজড দিস ডিস্ট্রাকশন, ডেফিনেটলি আই স্টিল ডু দ্যাট। আমি এটা থেকে সরি নাই, এটাও আমি বলছি, যদিও আমি একটু মানে মাঝখানে একটু ক্ষুব্ধ ছিলাম, কাজটা ভালো হয় না, কারণ এটা ইতিহাসের অংশ থাকা উচিত ছিল। সেটাও, এটার জন্য দায়ী কে? শেখ হাসিনা। আপনি দায়ী শেখ হাসিনা, এবং আপনার এই সন্ত্রাসী গোষ্ঠী যারা মানে 17 বছর রাজনীতির নামে, আপনার সরকারের নামে আপনি যারা যে অপসরকার এবং খুন গুম লুটপাট আপনারা করেছেন, এসালম যদি ফিনান্সিয়াল সেক্টরের অন্যতম একটা মানে উদাহরণ, যে কি দুর্বৃত্তায়িত ছিল শেখ হাসিনার আমল। আপনি বলেন 1996 এর সময় কি হয়েছিল ঘটনা, কয়টা দুর্নীতির মামলা আওয়ামী লীগ, শুধুমাত্র মিড টু 29 জঙ্গি, এগুলো বিমান কিনাতে দু একটা মানে ছিল, আর কয়টা বড় ধরনের কাজ ছিল, দুর্নীতি তো হয়েছে। এমন নজিরবিহীন ঘটনা কি করেছে, কিন্তু আপনারা কি করেছেন এই 17 বছরে? একবার কি বুঝবেন না? একবার কি নিজেকে মানে একবার কি দাঁড়াবেন না, কোথাও দাঁড়াও, জিজ্ঞেস করবেন না কি হয়েছে? আপনি মনে করেন যে ও কিছুই হয় নাই, মানে মানে লকডাউন আর এই মানে বকডাউন আর ফেইল্ড, মানে ওই মানে ফেসবুকের লকডাউন, এগুলো দিয়ে আপনি রাজনীতিতে ফিরতে পারবেন, এগুলো ফিরাইতে পারবেন? It's not possible. বরং it is going to be deteriorated every single day. It's getting worse. আরো খারাপ হচ্ছে। মনে রাখবেন, শেখ হাসিনা যদি উল্টাপাল্টা না করতো, হয়তো 32 নম্বর মানে ইনট্যাক্ট থাকতো। শেখ হাসিনা যদি মারাত্মক ধরনের উল্টাপাল্টা না করতো, তাহলে হয়তো আরো নেতাকর্মী বাহিরে থাকতো। শেখ হাসিনা যদি এই কাজগুলো না করতো, হয়তো আরো স্থাপনা আওয়ামী লীগের এগুলো থাকতো, আওয়ামী লীগকে ফিরে আসার সম্ভাবনা ছিল। সে এখনো একটা কল্পনা করতে পারেন আপনারা, যে ব্যক্তি 4 বারের প্রধানমন্ত্রী, এত বছর ছিল, একটা দেশে সুশাসন তো দূরে থাক, একটা রাষ্ট্র প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই, সেই ব্যক্তি তো এমনিতেই রাষ্ট্রপ্রধান হইতে পারবে না, হওয়া উচিত না, এমনিতে হওয়া উচিত না, এবং হওয়া উচিত না। ও ভাই বলে রাখি, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একটা ভুল করেন, এসে দেখে যান
প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশন অন করে রাখবেন, এটা আমার অনুরোধ আপনাদেরকে। আর সাপোর্ট করবেন, কারণ ফেসবুকে ভয়ঙ্কর আকার কি চলছে এই মুহূর্তে। নাম্বার 1 টার্গেট আমি আওয়ামী লীগের। এই যে ঘটনার পর থেকে হুদাই তারা আমার পিছনে লাগছে। আপনারা কল্পনা করতে পারবেন না আমার ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে কি ধরনের ভূমিকা চলছে। সুতরাং প্লিজ গাইস সাপোর্ট ইট অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব ইট। বাই দ্য ওয়ে, সো আপনার মনে করেন সে এইভাবে সে ক্ষমতায় চলে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জীবনে এভাবে আসতে পারবেন না। এই যে আপনারা বলেন, এবং পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা আমি আপনাদেরকে বলি লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে সারা পৃথিবীতে যত ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের দুঃশাসন ছিল রাষ্ট্র ব্যবস্থায়, প্রত্যেকে সরি বলেছে। তাদের একটা সেট আপ চেঞ্জ হয়েছে, পরবর্তী সেট আপ দাঁড়িয়ে বলছে আমরা তার দায়িত্ব নিব না, এবং আমরা মনে করি এটা খারাপ কাজ হয়েছে, এবং এটার জন্য তারা কি করেছে, তারা ফাইট করেছে। কিন্তু একটা এখানে দেখেন আপনি সম্পূর্ণ দায়িত্ব রিজেক্ট করে দিয়ে তারা বলছে যে আমরা কিছুই করি নাই। এভাবে আপনি ফিরতে পারবেন বাংলাদেশে? চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কখনো ফিরতে পারেন এভাবে রাজনীতিতে আর মুখ দেখাবো না সোশ্যাল মিডিয়াতে, কোনো ফিরতে পারবেন না শেখ হাসিনা আপনি। আর আওয়ামী লীগ ফিরবে কিনা আমি আবার বলি, এটা ডিবেটেবল ইস্যু। আমি প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা কেন করেছিলাম, আই নো ওয়াই ডিড আই ডু দ্যাট, বিকজ এটা আমার একটা একটা অ্যাসেসমেন্ট ছিল এই কারণে, এবং অ্যাসেসমেন্টটা অনেক ক্ষেত্রে সফল। যদিও পরবর্তী যে ঘটনা ঘটেছে এটার আপনারা আর কখনই রাজনীতি ফিরতে পারবেন না। অলমোস্ট ইম্পসিবল ফর ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। আর এই যে আপনারা মনে করেন যে, এবং কতটা ভ্রান্ত ধারণা কল্পনা করতে পারেন আপনি, বলে কি ও আমি অনুরোধ দিই নাই, লিটাল ওপেন না বলি নাই, তো বিবিসি প্রমাণ করেছে আপনি অর্ডার দিয়েছিলেন। এটা আমার বক্তব্য, এটা বিবিসি। আপনারা কতটা ভ্রান্ত ধারণা হলে বিবিসির সামনে গিয়ে বলে বিবিসি এটা হোলি আর্টিজানের মতো ঘটনা, ওই সময় গিয়ে এটা নিয়ে আসছে। আপনি এরা এই মানসিক বিকারগ্রস্তরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ যে ঠিকই আছে, আমি তো এটাই শুকরিয়া আদায় করি। এই গোষ্ঠীগুলা রাষ্ট্র পরিচালনা করতো, বাংলাদেশ নামক রাষ্ট্র যে আছে সেটাই তো আমি মনে করি এখন পর্যন্ত একটা আশ্চর্য আমার কাছে। এই মানসিক বিকারগ্রস্তরা বিবিসির মতো জায়গাতে গিয়ে বলে এটা এই উনি হোলি আর্টিজানের সময় দেওয়া, এটা তো ওনার এখানকার বক্তব্য না। আপনি কল্পনা করতে পারেন নিজুম মজুমদাররা, এগুলো মানুষের পর্যায়ে পড়ে। এরা আওয়ামী লীগকে এখন নেতৃত্ব দিবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায়। ফর এক্সাম্পল আজকে নিজুম মজুমদার পররাষ্ট্রমন্ত্রী, আর কে জানেন নাহিদ রেইন আপনার সমাজ কল্যাণ মন্ত্রী, রাইট, অথবা আইটি মন্ত্রী বা কি মন্ত্রী। এরপরে কি হবে, এরপরে আমি সুশান্ত দাশগুপ্ত আপনার ওই যে হয়ে যাবে কি মন্ত্রী, এই যে কি মন্ত্রী হবে কি বুঝি না, সেভাবে একটা মন্ত্রী। আপনার আরেকটা আছে ওই যে লন্ডনে তাকে মাথায় কাপড় বেঁধে প্রতিদিনই কু করায়, আপনি দেখবেন ছাত্রলীগ না কি করতো, প্রতিদিনই কু করায় সে, তার কথা শুনলে বুঝবে কালকে শুরু হয়ে গেছে, বুঝছেন। এগুলো হবে মন্ত্রী। আপনি কল্পনা করতে পারেন, আপনি কি চোখ close your eyes and think about that. This guy will be in government, right? আনিস আলমগীর হবে এই যে কি হবে, তথ্যমন্ত্রী। আপনি কি বুঝতে পারেন আনিস আলমগীরের মতো এই ধরনের ধর্মদ্রোহী এক ধরনের ট্র্যাশ, they will be your ministers. Just think about that. এরা হবে আপনার সন্তানদের ভবিষ্যৎ নির্ধারক। একবার চিন্তা করেন নীরবে বসে। আওয়ামী লীগের কথা বলছি, 96 এর আওয়ামী লীগ ছিল না, আব্দুল সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরীর মতো ব্যক্তি, এসএম কিবরিয়ার মতো ব্যক্তি, আব্দুল জলিলের মতো ব্যক্তি, রাইট, আওয়ামী লীগের নেতা ছিল তখন। বুঝবেন আপনি, অধ্যাপক আবু সাইদের মতো ব্যক্তিও ছিল। হ্যাঁ, অনেক অভিযোগ থাকতে পারে। এরা ছিল এক ধরনের অন্য লেভেলের মানুষ। রাখেন, তখন শেখ হাসিনা ছিল, কিন্তু এতটা পাওয়ার খেলতে পারতো না। এরপরে যেই ওবায়দুল কাদের, এদের যুগ আসলো, হাসান মাহমুদের যুগ আসলো, চলে গেল। কারণ যারা যে ধরনের মানুষ তারা এইভাবে পরিচালনা করেছে, ধ্বংস হয়ে গেল চোখের সামনে আওয়ামী লীগ। এবং নতুন প্রজন্ম আওয়ামী লীগকে কখনোই ক্যারি করবে না, কারণ যারা যদি ক্যারি করার মতো যে জেনারেশন দরকার, সেই জেনারেশনের কাছে আওয়ামী লীগ ডিক্লাইনিং বাই 99.9%। আপনি আমাকে দেখাইতে পারবেন না একটা গড়ে যেখানে আওয়ামী লীগের ঐতিহ্য নাই, সেই গড়ে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, একটা গড় দেখাতে পারবেন না। এভাবে তো আপনি কখনোই সাস্টেন করতে পারবেন না, কারণ আপনার একটা জেনারেশন পরে আর একটা জেনারেশন তৈরি হতে হবে যারা দে উইল ক্যারি থ্রু আইডিওলজি নাই, ডিক্লাইনিং। বিএনপি যেখানে রিস্কে আছে, আওয়ামী লীগ তো অনেক দূরে থাক। সুতরাং এভাবে পারবে না রাজনীতিতে কখনোই আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে। এবং আপনাদের জন্য আমি যদি বলি যে এই এক্সটিংশনটা খুব মাচ নিডেড এন্ড ইটস গোয়িং টু হ্যাপেন, খুব দূরে চালাকি করে বাংলাদেশে ফিরতে পারবেন না। That's what it is. So আগামীকালকে রাজনীতি ফিরতে পারবে না, এটা নিশ্চিত আমি আপনাদেরকে বলি। এবং এই যে আপনারা দেখতেছেন এখন বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের টানাটানি করে, কেন করে আপনি জানেন না? ভোটের জন্য। এটা আমাদেরকে এরা বলে নির্বাচনের পরে, মাসুম ভাই বাদাম কাকে বলে দেখাইমু, এই একটু আগে একটা বলেছে আমার একটা বলেছে মাসুম ভাই নির্বাচনের পরে একটা বাদাম হবে, চিন্তা করছেন? কারণ এরা বসে আছে ভোটের জন্য। সবাই আপনারা মনে করবেন না যে আপনারা কোনো ধরনের পয়েন্ট পেয়ে গেছেন, যে কারণে মানুষের ভিতরে একটু জায়গা করে একটু চিন্তা করতে পারতো মানুষ। দেখেন, আমি তো আপনাদের ক্রিটিক, কিন্তু আমার
পলিটিক্যাল জ্ঞান থাকার কারণে এটা আমি মনে করি আছে ডিপ থট অ্যাবাউট পলিটিক্যাল মানে অ্যাফেয়ার্স, এই জন্য আমি বলছিলাম লেটস নট ব্যান দেম, লেটস সি হোয়াট ইজ দি আদার অল্টারনেটিভ in regards to Awami League's politics in Bangladesh. Can we find out something, or part of reconciliation, something? They didn't go this way. They completely went in a different direction. And what's happened right now? They completely destroyed. And then when I come back, they cannot come back. কারণ কামব্যাক করার ন্যূনতম 1% পর্যন্ত শেখ হাসিনা বা বর্তমানে আওয়ামী লীগের থাকস যারা আছেন তারা অবলম্বন করতেছেন না। নট এ সিঙ্গেল পার্সেন্ট নাই। এবার ফিরতে পারবে না আপনি, যেখানে 95% মানুষ নতুন প্রজন্ম আওয়ামী লীগ বিরোধী, কিভাবে ফিরবেন আপনি? আর ওই যে ওবায়দুল কাদের বক্তব্য দেয়, সারা একটা ডাকাত মনে হয়। এই ডাকাত অথর্ব অপদার্থ বদমাশ ইয়াবাকে, যাক এগুলো আমি জানি সবকিছু। এই লোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিভাবে ধ্বংস হয়ে গেল চোখের সামনে, এখান থেকে আর জীবনে উঠতে পারবেন না আপনি। আমাকে বিগত 40 বছরে দেখান এইভাবে ধ্বংস হয়ে। বিগত 40 বছরে যত স্বৈরশাসক গেছে একমাত্র গাদ্দাফি আর হাসিনা, এমন ভয়াবহভাবে গেছে, আর কেউ যায় নাই। গাদ্দাফি আর হাসিনা, কারণ গাদ্দাফি ওইভাবে ছিল খুব মানে বিগটেড, কথাবার্তা শুনতো না, বেয়াদব ছিল, আন্তর্জাতিক মানে একটা গোয়ার ছিল গাদ্দাফি, জানেন তো আপনি। তাকে প্রস্তাব দিয়েছিলেন আপনার এই যে বার্লুস্কোনি, বর্তমানে যে যিনি এই যে কি বলেন বার্লুস্কোনি না, এই যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, উনি দিয়েছিলেন যে আপনার সব কিছু রক্ষা হবে, আপনি জাস্ট রিজাইন, স্টেপ ডাউন। না, যাবে না সে, না আমি যাব না, পরে গড়তে পরে গুলি খেয়ে মারা গেল। সম্পূর্ণ বলছিল সব বিদেশের সম্পদ আমরা আনফ্রিজ করে দিব, কেউ রাখবো না, এবং আপনি থাকবেন শুধুমাত্র ক্ষমতা থেকে চলে যেতে হবে। কথা শুনে নাই। সাদ্দামকে কি অফার দেওয়া হয়েছিল, কথা শুনে নাই, ঠিক হাসিনার মতো। এর মধ্যে পুরুষ যদি এভাবে হয় তাও কিছু রক্ষা করতে পারে, মহিলা যখন বেয়াদব হয় এই ক্ষেত্রে আপনার সম্ভাবনা নাই, এবং ইউ ক্যানট সার্ভাইভ। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আমরা এখানে কাতার উইল টেক বিডি আর্মি পার্সোনাল, এটা আমি বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? শুধু কাতার না, সাউদি, আরব আমিরাতে, সব জায়গাতে দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশি আর্মি ভেরি ট্রাস্টেড আর্মি। তো এন্ড উই হ্যাভ আওয়ার আর্মি রেপুটেশন আছে। তো পিস কিপিং মিশনে আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দু একদিনের ভিতরেই, ইন টার্মস অফ পিস কিপিং মিশন বাই লেডিজ এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে বলি যে এইটাই ছিল বাস্তবতা। বাংলাদেশের আর্মি যাবে, মধ্যপ্রাচ্যে থাকবে, এবং অফুরন্ত সম্ভাবনা বাংলাদেশের। শুধু আমাদের দরকার এই যে আজকে একটু আগে যে কথা বললাম, আজকে কিন্তু শুরু করেছেন আব্দুল তুষার ভাই বা আব্দুল আজিজের সাংবাদিক আব্দুল আজিজও, এবং ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই যে ম্যাডাম, খুবই জনপ্রিয়, বর্তমানে সব জায়গায় টকশোতে যায়। সো এরা শুরু করেছিল ভালো, কিন্তু পরবর্তী সময় ওই যে বললাম না, ওই যে ফেমিনিস্ট মানে সাইকোলজি প্লাস হচ্ছে আরো যে কিছু এন্টি মানে বিভিন্ন ধর্মদ্রোহিতার কিছু, এগুলো নিয়ে তারা শুরু করে দিলেন। পরে যাই তারা আমাকে চেষ্টা করেছেন এটা করার কোনো কারণ ছাড়াই, তিনজন একসাথে আমি উত্তর দিয়েছি। You'll be pleased with this answers, ladies and gentlemen. Just wait for that. It's coming. It will be aired by this Thursday. I believe that, right? So maybe Wednesday. So দেখবেন আপনারা। Anyway, আগামী কালকে যারা এইমাত্র যোগ দিলেন, সেটা হচ্ছে যে আমি যারা তুষার ভাইয়ের ভূমিকা নিয়ে আপনারা খুবই অসন্তুষ্ট, আমি উত্তর দিয়ে আসছি। They were stunned. আমার উত্তরগুলো আমি আপনাদেরকে দেখবেন আপনারা আজকে RTVর কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে ইনশাল্লাহ। আর সেকেন্ড থিং হলো আগামীকালকে শেখ হাসিনার রায়, এবং সেই রায় প্রত্যাশী সারা বাংলাদেশের মানুষ। আমি এতটুকু বলবো, আমরা খুন, লুটপাটকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, এবং আমি বলতে পারি যে আগামীকালকের জন্য তোরা সব জয়ধ্বনি কর, সেটার প্রস্তুতি তোরা আমরা যেন নেই। কারণ যদি এগুলার বিচার না হয়, ভবিষ্যৎ বাংলাদেশের স্থিতিশীলতা এবং এই ধরনের ফ্যাসিস্টদেরকে আটকানোর জন্য এটার কোনো বিকল্প নাই। এবং আমি মনে করি এটা আগামীকালকে আমরা এন্টায়ার নেশন ইজ ওয়াইটিং ফর দিস ভার্ডিক্ট। ইনশাল্লাহ আমরা আগামীকালকে মানে কি বলে এটাকে, নিশ্চয়ই আমি এমন হতে পারে যে আমি ঘুম থেকে বাই দ্য ওয়ে এটা তো আজকে আমি কিন্তু ঘুমাবো না, আমার তো মাত্র কয়টা 2:55 PM, রাইট? আমি আজকে ঘুমাতে যাবো মানডে অফিস টাইম, রাইট? কত 12টায় যদি আমি ঘুমাতে যাই, তাহলে এর ভিতরে আমি 11টার ভিতরে তো রায় চলে আসবে। তাহলে তো আমি এটা নিয়ে হয়তো বা কত বলতে পারি রাত্রে ইন অ্যাডভান্স। খেয়াল রাখবেন আমার অনুষ্ঠানে এখানে আমি ভাই, আপনি কি এখন ফেসিস দেখেন না? না, আমি বলছি ইনস্টিটিউশনাল ফেসিজম ছিল, এটার যদি বিচার হয়, এখন ফেসিস নাই, আছে ওই যে ভ্রান্ত ধারণা, রাজনীতি, দুর্নীতি, টুকটাক এগুলো আছে। কিন্তু অবশ্যই মানে ডক্টর ইউনূস সরকার বা অন্যান্য যারা আছেন তাদেরকে যদি বোঝান আপনি, এটা আমি বলি যে আমরা আপ টু দ্য মার্ক নয়, তার আমরা অনেক কিছু পাই নাই, কিন্তু তারপরেও মনদের ভিতরে ভালো আমি মনে করি। এবং আমরা একটা দেশ পেয়েছি, আগামীটা সরকার যারা যাবেন ক্ষমতায়, যে সরকার যাবে সেই সরকার গিয়ে এর জন্য সুশাসনের, একটু আগে এই অনুষ্ঠানে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে RTV মানে এটাই ছিল সুশাসন কাকে বলে, এবং সবাই দেখতইন ভাষায় কিন্তু এটাই বলেছেন। এই যে আমাদের একটা মানে একটা
মানে একটা আমরা যে একটা প্রথা এখানে এসে দুর্নীতিগ্রস্ত যে মামদানিরা কেন উঠে আসতে পারলো না, কিন্তু এটা বলাতে তারা এটাকে ভুল বুঝে তিনজনে উত্তর দিয়েছেন। পরবর্তী সময় আমি যখন উত্তর দিলাম দে ওয়ার স্টান্ড বা লাইক স্পিচলেস। বাট এনিওয়ে আমরা এগুলাই নিয়ে আলোচনা করেছি, বলেছি প্রবাসীদের ভূমিকা, বলেছি বিদেশে লেখাপড়া মানুষ যেন রাজনীতিতে বাংলাদেশে যুক্ত হয়, তারা এটা মানতে পারেন নাই। তারা বলছেন এই সেই, যদিও ওই তার ইউনিভার্সিটিতেই মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে মানে পিএইচডি করা সবার আগে প্রায়োরিটি থাকে, কিন্তু উনি এসে এটা বলছেন। তো এরা এই ধরনের মিসইনফরমেশন সবসময় ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং আপনার প্রচার করার চেষ্টা করেন, কিন্তু আমাদের মতো মানুষ যদি তাদেরকে মানে ফেস করে, এখানে আপনারা অন্য লেভেল দেখবেন টকশো। এখানে তো গতানুগতিক হচ্ছে, কারণ তাদের সাথে কেউ কথা বলতে পারে না, তারা মুখবাজ। কিন্তু আমাদের সাথে পড়লে আমরা অতীতে সবার সাথে কথা বলেছি, আমরা দেখিয়ে দিয়েছি উই ক্যান ডিবেট উইথ লজিক্স অ্যান্ড এভিডেন্স, facts. We showed it in the past, and I showed it today, and I can show it in the future, inshallah, ladies and gentlemen. So, acha Arab Amirat visa ki khulte pare bhai. Assalamu alaikum assalam azum bhai দর্শন একটু ফেসিস্ট মানুষের দর্শন একটু ফেস। আচ্ছা হলিউড you look like a Hollywood rock star. আচ্ছা থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ladies and gentlemen for joining today with me, and শিক্ষার বাজেট দেয় নাই এই কেন ছাত্রদের প্রতিনিধিরা, এই কেমন ছাত্রদের প্রতিনিধিরা। শিক্ষা ব্যবস্থা তো বাংলাদেশে নাই, এটা ধ্বংসপ্রাপ্ত একটা শিক্ষা ব্যবস্থা। আমরা উই আর হোপিং ফর দ্য বেস্ট, এবং এই যে একটাকে ভাই বলছিলেন সিরিয়াস প্রসপেক্টিভ একটা দেশ বাংলাদেশ, একটা সরকার 5 বছর ক্ষমতা, শুধু সৎ এবং যোগ্য মানুষ, খালি দুর্নীতি করবে না, এই ধরনের একটা গ্রুপ যদি চলে আসে ভাই, বাংলাদেশের চেহারা কিভাবে পাল্টে যায় মানে 5 বছরের ভিতরে। ইউ ক্যান ইভেন ইমাজিন দ্যাট। আই সি দিস, লাইক আই সি দ্য লাইটস এন্ড অফ দ্য টানেল রাইট দেয়ার। But you need a good people who can run this country and bring institutions into action. You don't have it. That's why আমরা এখনো দেখি এই যে যারা এখন প্রার্থী হচ্ছেন, কি যোগ্যতা তাদেরকে প্রার্থী দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, এটা মেকানিজম আছে যেভাবে বিদেশে দেওয়া হয়। প্রাইমারি নির্বাচন করা যেতে পারে, তার জনপ্রিয়তা দেখা যেতে পারে, যোগ্য মানুষদেরকে বালাই নাই, যাকে ইচ্ছা তাকে মানে দেওয়া হচ্ছে, তুমি এখানে প্রার্থী, তুমি এখানে প্রার্থী। This is not the political system. You cannot sustain, I mean, you have a sustainable democracy in this way. We need real democracy in the political party. Then you can implement a democracy in the governing system. But when you don't have democracy, or আমি যদি বলি যে systematic rules in your own political party, you cannot implement democracy in the governing system. This is the problem. So এভাবে দেখলে হবে না।